পৃথিবীর ইতিহাসে যত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবথেকে ভয়ঙ্কর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল সেই ঘটনার রেশ ধরেই বর্তমান পৃথিবীরও পরিস্থিতি চলছে। সেটার অবসান কবে ঘটবে তার উত্তরই আমরা আজকের ভিডিওতে খুঁজব। চলো শুরু করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু মোর। আমি তোমাদের সাথে বিক্রমজিৎ চক্রবর্তী, ইতিহাস শিক্ষক। আজ আমরা মূলত পড়ব ক্লাস 9-এর ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর তোমাদের ফাইনাল পরীক্ষায় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর থেকেই পরীক্ষায় প্রশ্ন না আসতে চলেছে। পুরো বইটাই পড়া হবে, সিলেবাসটা পুরোটাই থাকবে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই চ্যাপ্টারটা থেকে অনেক শর্ট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে। সুতরাং আমাদেরকে এই টপিকটা ভালো করে পড়তে হবে। এই টপিকটা ভালো করে পড়ার জন্য লার্ন টু মোর তোমাদের সঙ্গে সবসময় রয়েছে, তার সাথে আমিও তোমাদের সাথে রয়েছি। চলো আজকে তাহলে শুরু করা যাক আমাদের টপিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিত জানতে হয় তাহলে আমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধের কথাটা একটু বলে নিতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 থেকে 1918। তোমরা এটা তোমাদের আগের যে চ্যাপ্টারটা ছিল তাতে তোমরা পড়েছো, জেনেছো। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সমগ্র পৃথিবীর মানুষ আর কোনো যুদ্ধ চায়নি। সমগ্র পৃথিবীর মানুষ চেয়েছিল যে বিশ্বে শান্তি থাকুক, কিন্তু সেই শান্তি বেশি দিনের জন্য টিকেনি। সেই শান্তি মাত্র 20 বছরের মধ্যেই সেই শান্তি পরিণত হয়েছিল ভয়ঙ্কর অশান্তিতে, এবং সেই ভয়ঙ্কর অশান্তির শুরুই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার পরিপ্রেক্ষিত শুরু হয়েছিল, তার ভিত্তি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বিবদমান শক্তিগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। বিবদমান শক্তিগুলির মধ্যে যারা রয়েছে, বিশেষ করে এক সাইডে রয়েছে অক্ষশক্তি, আরেক সাইডে রয়েছে মিত্রশক্তি। প্রথম বিশ্বযুদ্ধেও যেমন অক্ষশক্তি, মিত্রশক্তি, ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আতাত এরা ছিল, তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দুটি বিবাদমান আলাদা আদর্শের এই ধরনের কতগুলো দেশ তারা নিজেদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত করার ক্ষেত্রে উদ্গ্রীব হয়ে উঠেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধের মতন ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ছিল প্রথম বিশ্বযুদ্ধের থেকেও আরো বেশি ধ্বংসাত্মক, আরো বেশি ব্যাপক, এবং সমগ্র পৃথিবীতে এর কোনো না কোনোভাবে প্রভাব পড়েছিল। কোনো না কোনো কেন বললাম? রাজনৈতিকভাবে কোনো দেশ এফেক্টেড হোক, অর্থনৈতিকভাবে কোনো দেশ এফেক্টেড হবে, বা সামাজিকভাবে কোনো দেশ এফেক্টেড হবে, এটা আমরা পুরো বিস্তারিতভাবে আমাদের এই ক্লাসে জানবো। চলো তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে টপিকটি রয়েছে সেটা আমরা শুরু করি। ওকে, আচ্ছা, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম যে জায়গাটা রয়েছে সেটা হলো, আমি এখানে লিখে রেখেছি, একটা হচ্ছে সাম্রাজ্যবাদী সংঘাত, আরেকটা হচ্ছে আদর্শগত সংঘাত। সাম্রাজ্যবাদী বনাম আদর্শগত সংঘাত, সাম্রাজ্যবাদী সংঘাত বনাম আদর্শগত সংঘাত। মানে আদর্শগত সংঘাতের ক্ষেত্রে কাদের আদর্শ, আর সাম্রাজ্যবাদী সংঘাতের ক্ষেত্রে কাদের সাম্রাজ্য, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সাম্রাজ্যবাদী সংঘাতের মধ্যে সাম্রাজ্যবাদী যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে আমরা জানি ইংল্যান্ড, ফ্রান্স এরা রয়েছে। তার মধ্যে আরো দুটো দেশ ইউরোপে গড়ে উঠছে। তারা কারা, বা ইউরোপে তাদের অবস্থান অভাবনীয়ভাবে উন্নতি লাভ করছে, বা তারা সমগ্র বিশ্বের কাছে, বিশ্বের নজরে আসছে। তাদের মধ্যে তোমরা জানোই দুটি দেশ, একটা হচ্ছে জার্মানি আর অপরটা হচ্ছে ইতালি। এই দুটো ইউরোপের দেশ, জার্মানি এবং ইতালি। জার্মানির অ্যাডলফ হিটলার এবং আমাদের ইতালির মুসোলিনি, এরা সাম্রাজ্যবাদী সংঘাতের মাধ্যমে সাম্রাজ্যবাদ, তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তাদের হারানো কিছু কিছু, মানে তাদের পূর্বপুরুষেরা যেসব
জায়গাগুলো হারিয়ে ফেলেছিল সেগুলোকে পুনরুদ্ধার করার ইচ্ছে, উদ্গ্রীবতা এগুলো দেখা দিচ্ছে। এবং আরেকটা দেশের কথা বলবো, সাম্রাজ্যবাদের ক্ষেত্রে, সাম্রাজ্যবাদী যেহেতু কথাটা বলছি তার জন্য আরেকটা দেশের কথা বলবো, সেটা হলো এশিয়ার একটা দেশ। হঠাৎ করে ওই দেশটার, এশিয়ার এই দেশটার হঠাৎ করে একটা অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেল, সেটা বৈজ্ঞানিক, সেটা সামাজিক, সেটা অর্থনৈতিক এবং সেটা সামরিক দিক থেকে। সেই দেশটার নাম জাপান। আমাদের এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ জাপান। তার একটা সাম্রাজ্যবাদী আগ্রাসী তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ওকে, একটু তোমাদেরকে যদি রিলেট করে দিই ব্যাপারটা, দেখবে যে সুভাষচন্দ্র বসুও কিন্তু জাপানের কাছ থেকে সাহায্য নিতে গিয়েছিল ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য। কেন, তার পরিপ্রেক্ষিত আমি তোমাদেরকে একটু পরে বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আদর্শগত সংঘাত। এখানে আদর্শগত সংঘাত মানে, এবারে আমাদেরকে একটু চলে যেতে হবে ইউরোপে রাশিয়ায় সাম্যবাদ, মানে সোভিয়েত রাশিয়ায় সাম্যবাদী আদর্শ বিস্তার লাভ করছিল। সাম্যবাদী আদর্শে যারা বিশ্বাসী, অর্থাৎ রাশিয়ান যারা, সোভিয়েত রাশিয়ার লোকেরা, তারা কিন্তু সাম্যবাদীরা পুঁজিবাদের সম্পূর্ণ বিরোধী। অর্থাৎ পুঁজিবাদী তাহলে কারা? পুঁজিবাদী হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স। এই দুটো দেশ হচ্ছে পুঁজিবাদী দেশ, অর্থাৎ ক্যাপিটালিস্ট কান্ট্রি। অর্থাৎ এরা কি চায়? এরা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, পুঁজি, কারণ পুঁজি কোনো ব্যক্তির কাছে থাকবে বা আলাদা আলাদা কোম্পানির কাছে থাকবে, আলাদা আলাদা সংস্থার কাছে থাকবে। ওকে, তাহলে পুঁজিপতি থেকে পুঁজি কথাটা আসছে, অর্থাৎ সম্পত্তি একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে নির্দিষ্ট পরিমাণ বলবো না, অনেক বেশি পরিমাণ পুঁজি জমা হতে থাকছে। ওকে, তাহলে পুঁজিবাদী। আর সাম্যবাদী ঠিক তার উল্টো। কি উল্টো? ব্যক্তিগত বাণিজ্য নয়, রাষ্ট্র দ্বারা ব্যবসা বাণিজ্য হবে এবং সমাজে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না। ওকে, তাহলে দুটো ডিফারেন্ট আদর্শ, তার জন্যই এখানে লেখা আছে আদর্শগত সংঘাত। আদর্শগত মানে পুঁজিবাদ বনাম সাম্যবাদ। এবারে তাহলে আরেকটা গল্প, এর মধ্যে আরেকটা গল্প রয়েছে। কি গল্প না, আমাদের হিটলার এবং মুসলিনি, অর্থাৎ জার্মানি এবং ইতালি, এরা যেহেতু ঘোরতর সাম্রাজ্যবাদী, এরা কিন্তু আবার সাম্যবাদকে পছন্দ করে না। ওকে, মনে রাখতে হবে তাহলে, এরা সাম্যবাদকে পছন্দ করে না, সাম্যবাদকে ভয় করে। সাম্যবাদকে ভয় করার জন্য এরা কিন্তু রাশিয়ার বিরুদ্ধাচরণ করছে। তাহলে রাশিয়া কার কার শত্রু হলো? ইংল্যান্ড, ফ্রান্সের। কেন? আদর্শগত লড়াইয়ের জন্য। তার সাথে আরেকটা দেখা দিল যে জার্মানি এবং ইতালির আদর্শগত সংঘাতের ক্ষেত্রে তারা সাম্যবাদকে পছন্দ করে না, অর্থাৎ সোভিয়েত রাশিয়াকে তারা পছন্দ করছে না। তার জন্য ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানি এবং ইতালিকে অনেকাংশে তোষণ করে চলবে। অর্থাৎ হিটলার এবং মুসোলিনি এরা যখন বিভিন্ন ধরনের অন্যায়ভাবে কোনো দেশকে আক্রমণ করতে যাবে, কোনো দেশকে দখল করতে যাবে, ইউরোপের কোনো দেশকেই দখল করতে যাবে, তখন কিন্তু কি প্রবলেম হবে না, তখন ইংল্যান্ড এবং ফ্রান্স যে এদের বিরুদ্ধেচারণ করবে তা কিন্তু করবে না। তা না করে ইতালি এবং জার্মানিকে অলক্ষ্যে সাপোর্ট করবে। ওকে, তাহলে এইটা গেল পুরো আমাদের সংঘাতের মেন কারণ। এদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা দিচ্ছে। কোন কোন দেশগুলোর মধ্যে? দেশগুলো আমি আসছি। তাহলে ইংল্যান্ড বলেই দিচ্ছি, ইংল্যান্ড, ফ্রান্স, আমাদের ইতালি, জার্মানি এবং রাশিয়া, এদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা দিচ্ছে। কিন্তু এখানেই তোমাদেরকে বলে রাখি, এইটা পরিস্থিতি তৈরি করলো, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করলো। কিন্তু তোমরা এখন দেখবে যে বইয়েতে যখন বইটা খুলে দেখবে, স্যার বলল যে এরকম এরকম, এরা সবাই একই টিমের লোক, মানে কারা? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, এরা সবাই একই টিমের লোক।
কিন্তু আবার আমরা যখন বইয়ে দেখছি তখন তো দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আলাদা আলাদা দুটো দল হয়ে যাচ্ছে। এক সাইডে রয়েছে আমাদের ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এরা তো একই টিমের দেখাচ্ছে। এরা তো আগে দুজনে আলাদা আলাদা ছিল, আদর্শগত এদের সংঘাত ছিল, কিন্তু এরা আবার এক হয়ে গেল কি করে? এবং আমাদের জার্মানি এবং ইতালি, এরা আগে তো আমাদের ইংল্যান্ড আর ফ্রান্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, হঠাৎ করে এরা কেন আবার সরে গেল, এদের সাথে যুদ্ধ হলো কেন? তারই ঘটনাগুলো আমি তোমাদেরকে আরো বিস্তারিতভাবে জানাবো, যার জন্য আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে জানতে হবে। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে একটু প্রথম বিশ্বযুদ্ধের দিকে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দেশ উদ্ভব ঘটেছিল। সেই দেশটি হচ্ছে কে? 1917 সালে লাস্টের দিকে এসে সেই দেশটি প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, সেটা হচ্ছে আমেরিকা। আমরা জানি আমেরিকা সবসময়ই এমন ধরনের একটা ভাব দেখায় বিশ্বের কাছে যে সে মানে আমেরিকা বিশ্বের কাছে শান্তি প্রতিস্থাপনের একটা চেষ্টা করছে। এটা আমেরিকার বরাবরেরই স্বভাব। আমেরিকা চাই যে আমি দেখাই যে আমি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছি। আদপে আবার এই আমেরিকাই কিন্তু যুদ্ধের মদদ দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, যেমন অস্ত্র সরবরাহ করে, যুদ্ধের জন্য অর্থ সরবরাহ করে, আবার ডাইরেক্ট সাম্রাজ্য মানে কোনো দেশকে দখল করে নয়, অর্থনৈতিকভাবে কোনো দেশকে দখল করে নেওয়া। ওকে, অর্থনৈতিকভাবে কোনো দেশকে দখল করে নেওয়ার ক্যাপাসিটি কিন্তু আমেরিকার রয়েছে। ওকে, তো এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটা গুরুত্বপূর্ণ দেশ হলো আমেরিকা। ওকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে আমি তোমাদেরকে এবারে যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম, যে আমি একদম সুন্দর করে তোমাদেরকে লিখে দিচ্ছি যে কারা কারা কি কিভাবে ইনভলভ ছিল। ওকে, আমি তোমাদেরকে তার জন্য দেখাচ্ছি যে কিভাবে অক্ষশক্তি এবং মিত্রশক্তির ক্ষেত্রে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হচ্ছে সেটার উপরে, এবং তাদের প্রধান প্রধান নেতা কারা সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা সিলেক্ট করে রেখেছি। এটা দেখো, এখানে লেখা আছে অক্ষশক্তি এক সাইডে আর এক সাইডে মিত্রশক্তি। এরা মূলত প্রধান দুটো, প্রধান তিনটে, এদিকে চারটে বিবাদমান দেশ। ওকে, এদের আমি পাশে কি লিখে রেখেছি? এদের নেতাদের নাম লিখে রেখেছি। ওকে, এখানে আমরা দেখো প্রথমে আছে অক্ষশক্তি। অক্ষশক্তির মধ্যে কারা কারা ছিল আমি প্রথমেই বলেছিলাম। একটা হচ্ছে জার্মানি, ইতালি এবং জাপান। জার্মানি 1 নম্বর, 2 নম্বর ইতালি, 3 নম্বর জাপান। জার্মানির ক্ষেত্রে হিটলার জার্মানিকে নেতৃত্ব দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ইতালিতে মুসোলিনি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, এবং জাপানের হচ্ছে হিদেকি তোজো, জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো। ওকে, এরপরে এপাশে যদি আসি মিত্রশক্তি, মিত্রশক্তির ক্ষেত্রে সবার প্রথমে আমরা দেখব ইংল্যান্ড। ইংল্যান্ডের আমি এখানে দেখো দুটো নাম লিখে রেখেছি, একটা হচ্ছে নেভিল চেম্বারলেন আর একটা হচ্ছে কি উইনস্টন চার্চিল। ওকে, নেভিল চেম্বারলেন ও উইনস্টন চার্চিল, এরা দুজনেই 1940-41 সময় থেকে চার্চিল প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করছে, তার জন্য আমি চার্চিল লিখে রেখেছি, এবং চার্চিলের ভূমিকাই বেশি। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, অনগোয়িং চলছে, তখন কিন্তু চার্চিলের ভূমিকাই সব থেকে বেশি। আর চেম্বারলেন কি হয়েছিল, ওই বলেছিলাম যে ইতালি এবং জার্মানিকে তোষণ করত বা তোষণ করার নীতি নিয়েছিল কে? নেভিল চেম্বারলেন। ওকে, নেভিল চেম্বারলেন ইনি তোষণ করার নীতি নিয়েছিলেন। আমি পরে তোমাদেরকে আরো ভালো করে বিস্তারিতভাবে শর্ট প্রশ্ন আকারে আমি বলে দেবো। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের ক্ষেত্রে দুজন প্রধানমন্ত্রী, কারা কারা? একটা হচ্ছে দালাদিয়ের। ওকে, একটা হচ্ছে দালাদিয়ের, একজন হলেন দালাদিয়ের, আরেকজন হলেন পল রেনো। পল রেনো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, অর্থাৎ 40-এর দশক থেকে 40 থেকে 44 পর্যন্ত পল রেনো ছিল, কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, শুরুর দিকে ছিল দালাদিয়ের। এবং এই দালাদিয়ের যেমন এই চেম্বারলেন ইংল্যান্ডের পক্ষ থেকে জার্মানি এবং ইতালিকে তোষণ করছিল, তেমনি ফ্রান্সের পক্ষ থেকে দালাদিয়ের আমাদের হিটলার এবং মুসোলিনিকে আমাদের তোষণ করছিল। ওকে,
আর এর পরে যেটা রয়েছে এই পক্ষের যারা রয়েছে রাশিয়ার হচ্ছে স্ট্যালিন, রাশিয়া থেকে নেতৃত্ব দিচ্ছিল, রাশিয়ার পক্ষ নিয়ে নেতৃত্ব দিচ্ছিল স্ট্যালিন। আর নেক্সট যেটা হচ্ছে লাস্ট আমেরিকার ক্ষেত্রে হচ্ছে রুজভেল্ট। ওকে, এই রুজভেল্ট যুদ্ধের অন্তিম পরিণতি ঘোষণা করেছিল কিসের মাধ্যমে? আমরা সকলেই জানি, খুব কমন একটি জিনিস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল জাপানের উপরে পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে। ওকে, ফ্যাটম্যান এবং লিটল বয় দুটি বোমা 6ই আগস্ট এবং 9ই আগস্ট 1945 বোমা নিক্ষেপ করার মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পরিসমাপ্তি ঘটেছিল। ওকে, সেটা আমি পরে আসবো তোমাদের। আচ্ছা, এখান থেকে তাহলে শর্ট প্রশ্ন আসবে, তোমরা একটু ভালো করে এটাকে দেখে নেবে, কে কোন দেশ থেকে কে কোন দেশের নেতৃত্ব দিচ্ছে এটা সম্পর্কে একটু ভালো করে তোমরা জেনে রাখবে। ওকে, এরপরে আমি তোমাদেরকে মূলত শুরু করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ তোমাদের কারণের মধ্যে অনেকগুলো অপশন দিয়ে লিখতে হবে তোমাদেরকে, 8 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে। তাছাড়া এর মধ্যে থেকে ছোট ছোট 4 নম্বরের কয়েকটা প্রশ্ন আসবে, যেমন তার মধ্যে ইম্পর্টেন্ট 4 নম্বর হিসেবে থাকবে হচ্ছে তোষণ নীতি, টিকা লেখো তোষণ নীতি বলে এরকম প্রশ্ন দেয়। আচ্ছা, তারপরে আরো এর মধ্যে রয়েছে তোষণ নীতির মাধ্যমে রয়েছে মিউনিখ চুক্তি, আচ্ছা রোম বার্লিন টোকিও চুক্তি, এইগুলো সম্পর্কে জানতে হবে। এখানে কিন্তু এই সিলেবাসটাতে বা এই চ্যাপ্টারটাতে অনেক কিন্তু শর্ট প্রশ্নের মধ্যে সালগুলো তোমাদেরকে কয়েকটি মনে রাখতে হবে, যেটা জানি ইতিহাসের স্টুডেন্টদের যারা পড়ছো তাদের সাল একটু মনে রাখতে অসুবিধা হয়, কিন্তু আমি আছি, অসুবিধা নেই, সাল হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে আমরা মূলত এগুলো জেনে নিলাম যে কারা কারা নেতৃত্ব দিচ্ছে। এবারে আমি তোমাদেরকে একটু আসি যে আমাদের প্রধান কারণগুলো। ওকে, আচ্ছা, এই কারণের মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে, সেই কারণটা যদি খুঁজতে হয় তাহলে আমাদেরকে প্রথমে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের দিকে যেতে হবে। প্রথম কারণ, 1 নম্বর কারণ যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি। 1 মিনিট একটু সেট করে নিতে হবে আমাকে। আচ্ছা, 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্সাই সন্ধির ত্রুটি। ওকে, জার্মানির ওপর বা ভার্সাই সন্ধির ত্রুটি লিখলেই হবে। ভার্সাই সন্ধির ত্রুটি। ওকে, প্রথম যেটা থাকবে ভার্সাই সন্ধির ত্রুটি। কি ত্রুটি ভার্সাই সন্ধির? না, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে প্যারিসের শান্তি সম্মেলনে 1919 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে জার্মানির সাথে কি হয়েছিল? ভার্সাই সন্ধি হয়েছিল। আগের এতেই তোমরা পড়েছো, জানো এটা সম্পর্কে। কিন্তু ভার্সাই সন্ধিতে অহেতুক জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে জার্মানির উপরে অনেক পরিমাণে ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানির যে শিল্প সমৃদ্ধ সার অঞ্চল, সার দন্তের সয়াকার র, ওকে, শিল্প সমৃদ্ধ সার অঞ্চল, ওকে, শিল্প সমৃদ্ধ সার অঞ্চল, সেটিকে অধিকার করে নেওয়া হয়েছিল। এছাড়া জার্মানির রাইন নদীর উপরে অধিকার স্থাপন করা হয়েছিল। এই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো কিন্তু জার্মানির মনে কোথাও না কোথাও একটা জাতীয়তা বোধ জাগ্রত করতে সাহায্য করছিল। সাধারণ জনগণের মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত করার একটা কিন্তু প্রবণতা দেখা দিচ্ছিল, এবং সেই প্রবণতা শেষ পর্যন্ত কে ফুলফিল করে? অ্যাডলফ হিটলার। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে ভার্সাই সন্ধির ত্রুটির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জার্মানির উপরে অহেতুক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া। ওকে, দ্বিতীয় যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট যদি দাঁড়ানো যায় তাহলে হবে উগ্র এবং অতৃপ্ত জাতীয়তাবাদ। উগ্র
ও অতৃপ্ত জাতীয়তাবাদ যদি বলে দিই তাহলে হচ্ছে উগ্র ও অতৃপ্ত জাতীয়তাবাদ। ওকে, উগ্র ও অতৃপ্ত জাতীয়তাবাদ অর্থাৎ এখানে জাতীয়তাবাদ কাদের? প্রত্যেকটা দেশের। তার মধ্যে আমাদের জার্মানি এবং ইতালির যে জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ অর্থাৎ দেশের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, তার উপরে নির্ভর করে অন্যান্য দেশগুলোকে অধিকার করে নেয়। তার মধ্যে হিটলারের আমরা কতগুলো নীতির কথা এখান থেকে জানব। প্রথম যে নীতিটা হচ্ছে সেটা হচ্ছে হিটলারের যে নীতিটা হচ্ছে সেটা হচ্ছে হেরেনভগ তত্ত্ব। ওকে, আমি একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে হিটলারের হিটলারের হেরেনভগ তত্ত্ব। ওকে, হিটলারের হেরেনভগ তত্ত্ব কি বলছে না, আচ্ছা একটু লিখে দিলে বুঝতে পারবে। হেরেনভগ তত্ত্ব। ওকে, হেরেনভগ তত্ত্বের মধ্যে কি আছে, সরি এখানে একটু বানানটা, হেরেনভগ তত্ত্বের মধ্যে হিটলার বলতে চাইছে যে হিটলার যে জার্মান জাতি সেই হলো বিশুদ্ধ আর্য জাতি, পৃথিবীর আর বাকি সমস্ত জাতি হচ্ছে বর্ণ সংকর। হিটলার বলতে চাইছে যে জার্মান জাতি হচ্ছে পৃথিবীর মধ্যে বিশুদ্ধ আর্য জাতি, এই জাতিরই একমাত্র অধিকার রয়েছে সমস্ত জাতির ওপরে আধিপত্য বিস্তার করা। ওকে, এটা হিটলারের হেরেনভগ তত্ত্ব নামে পরিচিত। তোমরা 2 নম্বরের প্রশ্ন হিসেবে এটাকে ভালো করে প্রিপেয়ার করে রাখবে। ওকে, হিটলারের এটাও একটা উগ্র জাতীয়তাবাদের মধ্যে পড়ে, উগ্রতার মধ্যে পড়ে। ওকে, এবং আরেকটা হিটলারের তত্ত্ব হচ্ছে লেবেনশ্রুম নীতি। ওকে, হিটলারের লেবেনশ্রুম নীতি মানে একটু লিখে দিচ্ছি, লেবেনশ্রুম নীতি। ওকে, অর্থাৎ হিটলার বলতে চাইছে কি না, হিটলার পূর্ব ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই পূর্ব ইউরোপের দেশগুলোতে জার্মান ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি, সুতরাং তাহলে যে হিটলার ভাবছে যে আমাকে পূর্ব ইউরোপের দেশগুলোর উপরেও অধিকার করতে হবে, একমাত্র পোল্যান্ডকে নিরপেক্ষ রেখে। এই কথাটা আমি পরে আসবো। পোল্যান্ডকে নিরপেক্ষ রেখে হিটলার চাইছে পূর্ব ইউরোপে আধিপত্য বিস্তার করার কথা। ওকে, এটাকে বলা হয় মূলত তিনি তার শেষ সীমা তিনি ঘোষণা করেছিলেন যে চেকোস্লোভাকিয়া বলে একটা দেশ ছিল, চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল হচ্ছে তার পূর্ব ইউরোপের শেষ সীমানা। কিন্তু আলটিমেটলি হিটলার যে ধরনের লোক, সে এই কথা সবার সর্বসমক্ষে বললেও পরবর্তীকালে সে পুরো পাল্টি খেয়ে যায় এবং পাল্টি খেয়ে সে পোল্যান্ডকেও আক্রমণ করে, যার ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আচ্ছা, তারপরে আসছি পরপর করে। আচ্ছা, নেক্সট যে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, 3 নম্বর পয়েন্টটার মধ্যে থাকবে, 3 নম্বর পয়েন্টটার মধ্যে থাকবে নিরস্ত্রীকরণ নীতি। ওকে, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা। নিরস্ত্রীকরণ সম্মেলন মানে নিরস্ত্রীকরণের জন্য 1933 খ্রিস্টাব্দে
1933 খ্রিস্টাব্দে 1933 খ্রিস্টাব্দে, এডি মানে অ্যানোডমিনি মানে খ্রিস্টাব্দ, 1933 খ্রিস্টাব্দে হিটলার, না হিটলার নয়, আমাদের মিত্রশক্তি পক্ষের অর্থাৎ জাতিসংঘের, সেই প্রথম বিশ্বযুদ্ধের যে জাতিসংঘ ছিল, জাতিসংঘের সদস্যরা জেনেভা শহরে একটা সম্মেলন করেছিল, নিরস্ত্রীকরণ সম্মেলন। অর্থাৎ পৃথিবীতে যুদ্ধ বা শান্তির আবহাওয়া বিরাজ করার জন্য অস্ত্র প্রত্যেকটা দেশ কম করবে। ওকে, অস্ত্র কম করার পেছনে মূলত এরা জার্মানি এবং যে যারা হেরে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক, এই ধরনের দেশগুলোকে যারা যুদ্ধে হেরে গিয়েছিল তাদেরকেই শুধুমাত্র এমনভাবে চাপ সৃষ্টি করেছিল যেন তারাই অস্ত্র কমায়। এদিকে এই সম্মেলনের যারা শক্তিশালী দেশগুলি ছিল, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, এই ধরনের আমেরিকা, এদেরকে কিন্তু সেইভাবে নিরস্ত্রীকরণ সম্মেলনে অংশগ্রহণ করেছিল এরা, কিন্তু সেইভাবে পরবর্তী 1933-এর পরে এই জেনেভা সম্মেলনের, নিরস্ত্রীকরণ শান্তি সম্মেলনের পরে, কথাটার মধ্যে বুঝতে পারছো শান্তি, আচ্ছা আমি যদি লিখে দিই তাহলে আরো সুবিধা হবে। নিরস্ত্রীকরণ, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা। ওকে, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা, এটা 3 নম্বর পয়েন্ট হিসেবে থাকবে। তাহলে 1933 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনের মধ্যে যে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল, এটা মূলত যারা হেরে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, হেরে গিয়েছিল তাদের উপরেই মূলত লাগু হয়েছিল। তার বদলে যে আমেরিকার মতন শক্তিধর দেশ, ইংল্যান্ডের মতন শক্তিধর দেশ, তারা কিন্তু এই বিধিনিষেধ, এই সম্মেলনের কোনো কথাই মানেনি। তার জন্য এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলে দিচ্ছি, 1933 খ্রিস্টাব্দে এই কারণে জার্মানি জাতিসংঘ ত্যাগ করে। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে পরীক্ষায় থাকতে পারে, ভালো করে মনে রাখবে। জার্মানি কবে জাতিসংঘ ত্যাগ করে? হবে, উত্তর হবে 1933 খ্রিস্টাব্দ, নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতার মাধ্যমে। ওকে, আচ্ছা এরপরে যেটা আসছি আমরা, পরের যে পয়েন্টটা হবে, পরের যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে আমাদের নাৎসিবাদের প্রভাব। ওকে, পরের যে আমাদের পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে নাৎসিবাদের প্রভাব। নাৎসিবাদ অর্থাৎ হিটলারের যে নাৎসিবাদী আন্দোলন, অর্থাৎ হিটলার সমগ্র জার্মানির অধিবাসীদেরকে বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল, বিশ্বাস করতে শুরু করেছিল, জার্মানির অধিবাসীদেরকে বিশ্বাস করাতে পেরেছিল যে জার্মানিও ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার মতন শক্তিধর দেশ হিসেবে গড়ে উঠতে পারে, সেও একটা সাম্রাজ্যবাদী শক্তি। হিটলারের বক্তৃতা, হিটলারের নীতি, হিটলারের আরেকটা নীতি হচ্ছে আনসলুস নীতি। অর্থাৎ হিটলার মনে করতেন, মানে যে সমস্ত এরিয়ায় জার্মান জনজাতির মানুষ বসবাস করে, সেই সব জনজাতির মানুষ বসবাসকে অধিকার করে নেওয়ার ক্ষমতা বা অধিকার করে নেওয়ার এখতিয়ার, এই কথাটা বললে ভালো হয়, মানে হ্যাঁ, তাদের এখতিয়ার জার্মানির রয়েছে। ওকে, তো হিটলারের এই নাৎসিবাদের প্রভাব, উগ্রতা, নাৎসিবাদ সমগ্র পৃথিবী জার্মানির পদানত হবে, সমগ্র পৃথিবী জার্মানির আন্ডারে থাকবে, এই ধরনের যে ইচ্ছা, এই ধরনের আকাঙ্ক্ষা, এইগুলো কিন্তু নাৎসিবাদের উদ্ভবের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এবং হিটলার তার বিখ্যাত মেই ক্যাম্প গ্রন্থের মাধ্যমে, বা বাংলাতে বলা হয় আমার সংগ্রাম, মেই ক্যাম্প গ্রন্থের মাধ্যমে কিন্তু এই আদর্শগুলো প্রচার করেছিল। এবং পরবর্তীকালে এই আদর্শের উপর ভিত্তি করে জার্মানিতে নাৎসিবাদের একটা বিশাল প্রভাব লক্ষ্য করা যায়। এর পরের আমরা যেটা আসবো, পরেরটা তোমাদেরকে বলেছিলাম, নেক্সট যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে ইঙ্গো ফরাসি তোষণ নীতি। এটা এককভাবে 4 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, যে টিকা লেখো তোষণ নীতি। তোষণ নীতির ক্ষেত্রে আমি তোমাদেরকে শুরুর দিকে বলেছিলাম যে কেন তোষণ নীতিটা
প্রয়োজন হয়ে পড়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের। কারণ রাশিয়াকে এরা ভয় পেত কিসের জন্য? আদর্শগত সংঘাতের জন্য। মানে রাশিয়া যেহেতু সাম্যবাদী, কমিউনিজমের উপরে বিশ্বাসী, এরা হচ্ছে পুঁজিবাদী, এরা হচ্ছে ক্যাপিটালিস্ট। ওকে, তো সেই সূত্র ধরে হিটলারও যেহেতু আবার কমিউনিজমকে পছন্দ করতো না, তার জন্যে হিটলার এবং মুসোলিনিকে এরা মানে ইংল্যান্ড এবং ফ্রান্স তোষণ করতে থাকে। তোষণ করার সীমাগুলো কি কি চলেছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব, কারণ এই জায়গা থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন থাকতে পারে। সবার প্রথমে আমরা যদি আলোচনার মধ্যে না আসি মুসোলিনিকে, অর্থাৎ ইতালির মুসোলিনি উনি 1935 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে আফ্রিকার দেশ ইথিওপিয়া বা আমাদের আবিসিনিয়া বা ইথিওপিয়া যে কোনো একটা থাকতে পারে, হ্যাঁ, আবিসিনিয়া আক্রমণ করার ফলে ওই আবিসিনিয়া আগে ইতালিরই উপনিবেশ ছিল, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে হাতছাড়া হয়ে যায়, যেটা ইতালির জাতীয়তাবাদের ক্ষেত্রে আঘাত লেগেছিল। তোমরা সেই পড়ে থাকবে আফ্রিকার সেই ব্যবচ্ছেদ, আফ্রিকার তরমুজের খণ্ডীকরণ, আফ্রিকার একটা বড় তরমুজের খণ্ডীকরণ বা আফ্রিকার ব্যবচ্ছেদ, ওই যে টপিকটা আছে ওইখানটাই তোমরা দেখতে পাবে যে অনেকগুলো উপনিবেশগুলো ছিল। সেই উপনিবেশগুলোর থেকে আমি আর ওই প্রসঙ্গটায় আসছি না, বলে দিচ্ছি শর্ট করে যে ইতালির উপনিবেশ এক সময় আমাদের আবিসিনিয়া বা ইথিওপিয়া ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা তাদের হাতছাড়া হয়ে যায়। তার জন্যে মুসোলিনি যখন শক্তিশালী হয়ে ওঠে, তখন মুসোলিনি 1935 খ্রিস্টাব্দে আবিসিনিয়া আক্রমণ করে, এবং আবিসিনিয়া আক্রমণ করার পরে 1936 খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করে নেয়। এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থাকবে। মুসোলিনি কবে আবিসিনিয়া দখল করে? মুসোলিনি আবিসিনিয়া দখল করে 1936 খ্রিস্টাব্দে। এই সময়ে আবিসিনিয়া ইংল্যান্ড এবং ফ্রান্সকে সাহায্য চেয়েছিল। ওকে, ইংল্যান্ড এবং ফ্রান্স তারা সাহায্য করেনি, কর্ণপাত করেনি, এবং জাতিসংঘের কাছেও সাহায্য চেয়েছিল, কিন্তু জাতিসংঘের চাবিকাঠি লাগাম যেহেতু ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকার মতন শক্তিধর দেশগুলোর হাতে রয়েছে, তার জন্যে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল যখন মুসোলিনি ইথিওপিয়া আক্রমণ করছে। ওকে, এটা একটা গেল। দ্বিতীয়ত, আমাদের গ্রিসের একটা করফু নামক একটা দ্বীপ রয়েছে, সেই করফু দ্বীপও অনৈতিকভাবে মুসোলিনি কিন্তু দখল করে নিয়েছিল। ওকে, এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আমরা যদি আসি অ্যাডলফ হিটলারের পালায়, অ্যাডলফ হিটলার কি করেনি এবং কি করতে চায়নি, আর তাকে কিভাবে সমর্থন করা হয়নি, মানে কতটা কিভাবে হিটলারকে সাহায্য করতে চেয়েছে আমাদের ইংল্যান্ড এবং ফ্রান্স, তার কয়েকটা কথা বললেই সেটা তোমরা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। ইংল্যান্ড সবার প্রথমে তার বলেছিলাম হিরেনবর্গ তত্ত্বের মাধ্যমে সমস্ত পৃথিবীর উপর তারই অধিকার করার ক্ষমতা রয়েছে, সেই অনুসারে এবং আনসলুস নীতির মাধ্যমে সে হঠাৎ করে 1938 খ্রিস্টাব্দে 1938 খ্রিস্টাব্দে কাকে দখল করে নেয়? অস্ট্রিয়া দখল করে নেয়। ওকে, 1938 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া দখল করে নেয়। এই অস্ট্রিয়াও সাহায্যের জন্য ফ্রান্সকে বলেছিল, কিন্তু ফ্রান্স তাতে কোনো কর্ণপাত করেনি। পরবর্তীকালে 1939 খ্রিস্টাব্দে আমাদের হিটলার চেকোস্লোভাকিয়াও আক্রমণ করেছিল। চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল পাওয়ার জন্য মানে সুদেতান অঞ্চল পর্যন্তই তাকে পূর্ব ইউরোপ দিয়ে দিলে সে আর বাকি পূর্ব ইউরোপের দিকে তাকাবে না, এক্সেপ্ট আমাদের পলিশ। ওকে, মানে পলিশ করিডোর পর্যন্তই, মানে পলিশ করিডোরটা বাদ রেখে তারা মানে পুরো সুদেতান অঞ্চল পর্যন্ত হিটলারকে দিয়ে দিলে হিটলার মেনে নেবে, হিটলার আর তেমন ভাবে আগ্রাসনের দিকে যাবে না, এই কথা বলা হয়েছিল। এই কথারই পরিপ্রেক্ষিতে
একটি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কি সন্ধি? সন্ধিটার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, সন্ধিটার নাম হচ্ছে মিউনিখ চুক্তি। সন্ধিটার নাম হচ্ছে মিউনিখ চুক্তি। ওকে, চুক্তিটার নাম হচ্ছে মিউনিখ চুক্তি। এই মিউনিখ চুক্তি হয়েছিল 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। ওকে, 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর মিউনিখ চুক্তির মাধ্যমে কারা কারা অংশগ্রহণ করেছিল? ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি এবং জার্মানি। ইংল্যান্ডের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল বা ইংল্যান্ডের ক্ষেত্রে এই চুক্তিতে ছিল নেভিল চেম্বারলেন। ফ্রান্সের ক্ষেত্রে ছিল দালাদিয়ের, ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয়ের, এবং আমাদের জার্মানির ক্ষেত্রে হিটলার, এবং আমাদের ইতালির ক্ষেত্রে মুসোলিনি। এটা আমরা কমনলি ভাবে জানি। তো মিউনিখ চুক্তির ক্ষেত্রে কি করা হলো? মিউনিখ চুক্তিতে বলা হলো হিটলারকে চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল পর্যন্ত দিয়ে দেওয়া হবে, শুধুমাত্র পোল্যান্ডকে নিরপেক্ষ রেখে। এটা চরমতম। এটা যে মেনে নেবে ইংল্যান্ড এবং ফ্রান্সের মতন শক্তিধর দেশ, সেটা কিন্তু মানে হিটলারও চমকিত হয়ে গেছিল। হয়তো হিটলার ভেবেও রেখেছিল, কারণ রাশিয়াকে আটকানোর মতন, রাশিয়াকে ভয় দেখানোর মতন ক্ষমতা হয়তো সেই সময়ে হিটলারেরই ছিল। তার জন্য হয়তো ইংল্যান্ড এবং ফ্রান্সেরও মোহের মধ্যে ছিল। কিন্তু আরেকটা কথা একাধারে বলে রাখি, রাশিয়া কিন্তু বারবার ইংল্যান্ড এবং ফ্রান্সকে সতর্ক করার চেষ্টা করছিল যে আমার মনে হচ্ছে হিটলারের অভিসন্ধি ঠিক নেই। হ্যাঁ, এ হয়তো পরবর্তীকালে পোল্যান্ড আক্রমণও করতে পারে এবং সমগ্র বিশ্বের উপরে একটা আধিপত্য বিস্তার করতে পারে। হ্যাঁ, এবার মনে প্রশ্ন আসতে পারে পোল্যান্ড গুরুত্বপূর্ণ কেন? কারণ পোল্যান্ডের অবস্থানটাই এমন, পোল্যান্ডের মাধ্যমে একটা বড় রাস্তা যায় যাকে বলা হয় পলিশ করিডোর, যার মাধ্যমে পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপের মধ্যে যোগ সম্বন্ধ থাকবে এবং তার সাথে কি হবে, এশিয়ার দেশগুলোর সাথেও কিন্তু সম্পর্ক স্থাপন করা যাবে। তার জন্য পোল্যান্ড আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, বিশেষ করে পলিশ করিডোর। তার জন্য ওটা, ইংল্যান্ড যেহেতু ব্যবসাদারের জাত, তার জন্য ইংল্যান্ড কখনোই তার ব্যবসার ক্ষতি হোক সেটা কিন্তু চায় না। আদর্শগত লড়াই, সংঘাতগত লড়াই সেগুলো ঠিক আছে, কিন্তু কখনোই চাইবে না যে তার ব্যবসার ক্ষতি হোক। যখনই দেখবে ব্যবসায়ী সমস্যা দেখা দিচ্ছে বা ব্যবসায় আমার বিপদ আসতে পারে, ইংল্যান্ড তাকে ছেড়ে কথা বলবে না। ওকে, তারপরে যে পয়েন্টটা আসছি, পরস্পর বিরোধী জোট। ওকে, পরস্পর বিরোধী জোটের তোমাদেরকে আমি আগেই একটা ছবি দেখিয়েছিলাম। এই পরস্পর বিরোধী জোট, পরস্পর বিরোধী জোটের এই ছবিটা দেখিয়েছিলাম। এবার এই ক্ষেত্রে একটা বড় সন্ধি খুব ইম্পর্টেন্ট। কি সন্ধি? সেটা এই তিনজনের মধ্যে হয়েছিল, জার্মানি, ইতালি ও জাপানের মধ্যে। সন্ধিটার নাম কি ছিল? রোম 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 বার্লিন টোকিও ঐক্য চুক্তি। ওকে, রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি। কেন আমি ওগুলো এইভাবে দেখাতে চাইলাম? রোম হচ্ছে ইতালির রাজধানী, বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী এবং টোকিও হচ্ছে জাপানের রাজধানী। এদের তিনজনের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়, যে সন্ধিতে এদের স্বার্থ একই রকমের। এরা পুঁজিবাদ নয়, সাম্যবাদকে এরা অপোজ করবে এবং সমগ্র বিশ্বে সাম্রাজ্য স্থাপন করার তাদের অভিসন্ধি থাকবে এবং তাদের যে জাতীয়তাবোধ জাতীয়তাবাদ সেটাকে সমগ্র বিশ্বের কাছে উন্মোচিত করবে। ওকে, এই সূত্র ধরেই এরা রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি স্বাক্ষর করে। এটাও তোমাদের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? 1937 খ্রিস্টাব্দে। 1937 খ্রিস্টাব্দে। ওকে, 1937 খ্রিস্টাব্দে রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়।
রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়। ওকে, পরস্পর বিরোধী শক্তি জোট গড়ে উঠছে এর দ্বারা, এবং এখানেও ইংল্যান্ড, ফ্রান্স এরাও নিজেদের মধ্যে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত করছে। পরবর্তীকালে জাপান জাপান পার্ল হারবার 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবার নামক একটা আমাদের দ্বীপের উপরে, দ্বীপটার নাম আমি এই মুহূর্তে রিমেম্বার করতে পারছি না, আমি পরে তোমাদেরকে বলে দেবো। হাওয়াই দ্বীপপুঞ্জের উপরে, ইয়েস, হাওয়াই দ্বীপপুঞ্জের উপরে একটা তাদের নৌবহর ছিল, মানে নৌসেনাদের একটা ঘাঁটি ছিল হাওয়াই দ্বীপপুঞ্জের উপরে। সেই হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার নামক একটা নৌ ঘাঁটি থাকার জন্য আমেরিকার, তাতে কিন্তু জাপান অতর্কিতে আক্রমণ করে দেয়। ওকে, সেই আক্রমণের প্রতিশোধ স্বরূপ আমেরিকা এতদিন ধরে নিরপেক্ষ ছিল এই যুদ্ধে, যখনই তার স্বার্থে আঘাত লাগলো 1941 খ্রিস্টাব্দে স্বমহিমায় আমেরিকা মিত্রশক্তির পক্ষে যোগদান করলো। এবং এতদিন ধরে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ চলছিল, তার কিন্তু বিরাট রকমের একটা পট পরিবর্তন ঘটে যায়। কি ধরনের পট পরিবর্তন ঘটে যায়? জার্মানি ম্যাক্সিমাম যুদ্ধে জয়লাভ করে যাচ্ছিল। ওকে, কারণ প্রথমে 1941-এর আগে পর্যন্ত, যতদিন না জার্মানি রাশিয়া আক্রমণ করে, ততদিন পর্যন্ত কিন্তু সেই যুদ্ধটা সীমাবদ্ধ ছিল। একটু ভালো করে বুঝে নেবে, জায়গাগুলো একটু কমপ্লিকেটেড, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভেঙে। তার জন্য যতদিন না 1941 সালে জার্মানি রাশিয়াকে আক্রমণ করছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল মূলত দুজনের সাথে। কার কার সাথে? জার্মানি এবং ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ওকে, একা এইদিকে জার্মানি, অন্য সাইডে ইংল্যান্ড ও ফ্রান্স। আচ্ছা, তোমাদের এটা বলতে গেলে একটু সুবিধা হবে, আমি একটু সালটা এখানে লিখে দিই, 1939 থেকে 1945। হ্যাঁ, এখানে জাস্ট লিখে রাখলাম। তাহলে 1939 থেকে 1945 আক্রমণ করছে কবে? জার্মানি রাশিয়া আক্রমণ করছে এখানে 1941-এ। তারিখগুলো আমি আরো আলাদা আলাদা করে বলে দেবো, যখন শর্ট কোশ্চেনের ক্লাসগুলো নেব তারিখগুলো একদম আলাদা করে বলে দেবো, এখন সালগুলোই মাথায় ঢোকাও ভালো করে। তাহলে 1939 থেকে 1945 জার্মানি রাশিয়া আক্রমণ করছে 1941 খ্রিস্টাব্দে। ততদিন না পর্যন্ত, তাহলে কি দেখো এখানে এখনো 2 বছর আছে, এই 2 বছর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জার্মানি এবং ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ওকে, ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ওকে যুদ্ধটা চলছিল। আমেরিকা জাপান আমেরিকার পার্ল হারবার নামক জায়গায় কত সালে করলো? 1941-এই পার্ল হারবার আক্রমণ করলো, যার ফলে একটা বিরাট রকমের পট পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন? দেখো, দুটোই হচ্ছে 1941। এদিক থেকে আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্সের পক্ষে যোগদান করলো, আবার রাশিয়াও, যেহেতু জার্মানি রাশিয়া আক্রমণ করে নিচ্ছে, স্ট্যালিন কি করলো? মিত্রশক্তির পক্ষে যোগদান করে দিল। ওকে, তাহলে এইটা গেল পুরো পরস্পর বিরোধী শক্তি জোটের ঘটনা। এটা একটু তোমরা গুছিয়ে যে কথাগুলো বললাম এগুলোকেই ভাষায় লিখে নেবে, সুন্দর করে লিখে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে জাতিসংঘের ব্যর্থতা। জাতিসংঘের জনক তোমরা জানোই, জাতিসংঘের জনক হচ্ছে উড্রো উইলসন। উড্রো উইলসন জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার জন্য চেয়েছিল, কিন্তু এই উড্রো উইলসন কোথাকার রাষ্ট্রপতি ছিল? আমেরিকার রাষ্ট্রপতি। কিন্তু আমেরিকায় এই জাতিসংঘে যোগদান করেনি। ওকে, আমেরিকায় এই জাতিসংঘে যোগদান করেনি, যার ফলে তার মানে কি? অভিসন্ধি বোঝা যাচ্ছে, যে আমেরিকার অভিসন্ধি বোঝা যাচ্ছে। আমেরিকা একটা সংস্থা তৈরি করলো, মানে যে সংস্থাটা তৈরি করার জন্য উঠে পড়ে লাগলো বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যান্য দেশ সবাই যোগদান করে দিল, কিন্তু আমেরিকা নিজেই যোগদান করেনি। তাহলে প্রথম থেকেই জাতিসংঘের অস্তিত্ব সম্পর্কে অন্যান্য দেশগুলোর একটা কিন্তু ডাউট রয়েছে। ওকে, এছাড়া যখন আমাদের মুসোলিনি, বললাম তোমাদেরকে, মুসোলিনি যখন আবিসিনিয়া আক্রমণ করে তখন জাতিসংঘ নীরব। হিটলার যখন হঠাৎ করে আমাদের অস্ট্রিয়া আক্রমণ করে দেয়
তখন তখন জাতিসংঘ নীরব। তো বিভিন্ন কারণের এই বিভিন্ন পর্যায়ে জাতিসংঘ যতগুলো নিরস্ত্রীকরণ সম্মেলন করেছে সেগুলো ফেল হয়েছে। সুতরাং জাতিসংঘের ব্যর্থতা একটা বিরাট বড় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এবং জাতিসংঘ আরেকটা ক্ষেত্রেও নীরব ছিল, যখন হিটলার 1939 খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করে দেয়। এখান থেকেই আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হবে কি? হিটলারের পোল্যান্ড আক্রমণ। হিটলারের পোল্যান্ড আক্রমণ, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। যেমন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড, তেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে হিটলারের পোল্যান্ড আক্রমণ। কত সালে আক্রমণ করলো? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। ওকে, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলো। এবং এই পোল্যান্ড যেহেতু নিরপেক্ষ দেশ ছিল, বারবার ইংল্যান্ড বলে আসছিল যে পূর্ব ইউরোপের লেভেনস্ট্রুম নীতির মাধ্যমে তুমি পূর্ব ইউরোপের চেকোস্লোভাকিয়া সুদেদান অঞ্চল পর্যন্ত নিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পোল্যান্ড নিরপেক্ষ থাকবে। কিন্তু সেই কথা কর্ণপাত না করে হিটলার পোল্যান্ড আক্রমণ করলো 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। এবং 3 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর ইংল্যান্ড জার্মানির উপরে যুদ্ধ ঘোষণা করলো, যার ফলেই শুরু হলো ভয়ঙ্কর বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই দ্বিতীয় যুদ্ধে প্রায় 4.5 কোটি মানুষ মারা গিয়েছিল, 12 কোটি মানুষ আহত হয়েছিল, এবং যে কোনো না যে কোনো ভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের দ্বারা এফেক্টেড হয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমাদের একটি সুবিধা হয়েছিল যে ভারতবর্ষের স্বাধীনতা লাভ একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। ওকে, সেটা অন্য একটা টপিক, অন্য একটা ঘটনা, সেটা যাই হোক, আমি তোমাদেরকে বলবো, পরবর্তীকালে বলে দেবো এই ব্যাপারটা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটলো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। ওকে, 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলো এবং 3 সেপ্টেম্বর ইংল্যান্ড জার্মানির উপরে যুদ্ধ ঘোষণা করলো এবং যুদ্ধের সূচনা ঘটলো। ওকে, তাহলে এতদূর পর্যন্ত গেল আমাদের আজকের প্রধান টপিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। তোমরা ভালো করে পড়বে। আমি তোমাদেরকে অনেকগুলো শর্ট প্রশ্ন বলে দিয়েছি, 2 নম্বরের প্রশ্ন বলে দিয়েছি, 8 নম্বরের প্রশ্ন, এই টপিকগুলো 8 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ পুরো 8 নম্বরের আসতে পারে। এবং 4 নম্বরের তোষণ নীতি করে রাখবে, 4 নম্বরের মিউনিক চুক্তি করে রাখবে। ওকে, আর শর্ট প্রশ্নগুলো ভালো করে রাখবে, 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। তো এই হলো আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু চাই। থ্যাংক ইউ।